আমার একটা রুল হচ্ছে যে একটা বেসিক ক্লাস আমি ইউজুয়ালি করে থাকি আর কি। হ্যাঁ, ইটস নট এ ইটস নট আ ম্যাটার যে বই তোমরা পেয়েছো কি না পেয়েছো, ইট ইজ নট বিগ ইস্যু অর বিগ ডিল। আজকের ক্লাস যেটা আমি কন্ডাক্ট করবার কথা, এই ক্লাসটা আমি ইউজুয়ালি করে থাকি আর কি, ফর দ্য বিগিনার। যারা বিগিনার তাদের জন্য এই ক্লাসটা করে থাকি আর কি। Our subject is chemistry. Today our topic is basic knowledge. বেসিক নলেজ যেটাকে বলবো আমরা, আর যেটাকে বলা হয় হচ্ছে গিয়া বেসমেন্ট, যেটা হচ্ছে তোমার একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে তোমার যে বলতে পারো যে এটা হচ্ছে তোমার ভোকাবুলারি অফ কেমিস্ট্রি। ভোকাবুলারি অফ কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি এটা একটা ভোকাবুলারি। তুমি যখন ডেসক্রিপশন দিবা, তুমি এক্সপ্লেনেশন দিবা, তুমি স্টোরি লিখবা, তুমি অ্যানালাইজ করবা, হোক না কেমিস্ট্রি, whatever chemistry, whatever physics, whatever others, you have to have some vocabulary. যেমন তোমার যারা স্পোকেন ইংলিশটা শেখায়, তারা দেখবা যে আমি যতটুকু ফলো করি যে তারা কি করে ভোকাবুলারি নিয়ে সেশন করে, বা তারা মেকশিওর করে যে কত বেশি ভোকাবুলারি তুমি জানো, কত বেশি সিনোনিম জানো, কত বেশি অ্যান্টোনিম জানো, কত বেশি ভোকাবুলারি জানো। এগুলো কেন, এই ইম্পর্টেন্সটা কেন দেয়? কারণ হচ্ছে যে তোমরা ধরো তোমাদেরকে কি শেখানো হবে, কি শেখানো হবে, এক হচ্ছে যে ভোকাবুলারি, আর হচ্ছে রুলস অফ কনস্ট্রাকশন। ভোকাবুলারি অ্যান্ড রুলস অফ কনস্ট্রাকশন, অর্থাৎ তুমি যদি ভোকাবুলারি জানো আর তুমি যদি রুলস জানো যে কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, তোমার দুইটা জিনিস বেসিক নিড, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে রুলস অফ কনস্ট্রাকশন। অর্থাৎ তুমি যদি ভোকাবুলারি থাকে আর তুমি যদি রুলস অফ কনস্ট্রাকশন জানো, তাহলে ইউ ক্যান মেক লট অফ সেন্টেন্স, ইউ ক্যান মেক লট অফ সেন্টেন্স। ঠিক তেমনি কেমিস্ট্রিতেও নাথিং ডিফারেন্ট। এটাও মানে হচ্ছে কি তোমার মধ্যে কিছু ভোকাবুলারি থাকবে, তাহলেই হবে কি, যত বেশি তোমার মধ্যে ভোকাবুলারি থাকবে, যত বেশি তোমার কাছে কেমিস্ট্রির অ্যান্টোনিম সিনোনিম থাকবে। কেমিস্ট্রিতেও অ্যান্টোনিম সিনোনিম আছে, শুধু ভেবো না যে মানে ইংলিশেই শুধু অ্যান্টোনিম সিনোনিম আছে, এমন না। কেমিস্ট্রিতেও দেখবে যে অনেক সময় ফিল হবে যে তোমার কিভাবে অল্টারনেটিভ বলা যায়, একই কথা কিভাবে অল্টারনেটিভ ওয়েতে বলা যায়, একই কথা কিভাবে অল্টারনেটিভ বলা যায়। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যদিও এই এক্সাম্পলটা স্কুল বা কলেজের বিষয় না, বা এটা কি লিখছি সেটা হয়তো নাও বুঝতে পারো, তবুও যাক কথার কথা। দেখো, the solution in which the amount of solute is dissolved, that can be dissolved. একটু ফলো করো। হ্যাঁ, the solution in which no more solute can be added. This is called saturated solution. This
is called saturated solution. ওকে, এটা এমন না যে তোমাদেরকে আমি শেখাচ্ছি যে স্যাচুরেটেড সলিউশন কি। এটা এজন্য লিখিনি যে তোমাদেরকে আমি এখন মানে তোমাদেরকে স্যাচুরেটেড সলিউশনের লার্নিং দিচ্ছি। আমি স্যাচুরেটেড সলিউশনের লার্নিং দিচ্ছি না, জাস্ট তোমাদেরকে আই এম গিভিং অ্যান এক্সাম্পল এটা বোঝানোর জন্য যে একই মিনিং, একই কথা কিভাবে বলা যায়। দেখো ফার্স্ট ওয়ান কি লেখা আছে, কেউ একজন আমাকে দেখে দেখে পড়ে শোনাও। জাস্ট দেখে দেখে পড়ে শোনাও একজন, নীলাদ্রি বা যে আছো একজন আনমিউট হয়ে বলতে থাকো। রিডিং করবো, মানে জাস্ট রিডিংটা, প্রথমটা শুধু রিডিং করবা দেখে দেখে। The solution in which the amount of solute is dissolved that can be dissolved, this is called saturated solution. আচ্ছা আচ্ছা, তুমি বললা একটা, ঠিক না? সেকেন্ডটা অন্য কেউ একজন বলো। অন্য কেউ, যেমন কে বলছিলা এতক্ষণটা, কে বললা? একটু আগে যে বললা কে বললা? আগেরটা কে বলছো? নীলাদ্রি বলছো। তাহলে এবার ফাতিমা বলছো সেকেন্ডটা। The solution in which no more solute can be added, this is called saturated solution. তাহলে দেখো তো, প্রথম ফার্স্টে যেটা বলা হয়েছে আর সেকেন্ডে যেটা বলা হয়েছে, এই দুইটা দিয়ে স্যাচুরেটেড সলিউশনকে ডিফাইন করা হয়েছে। তাতে কি স্যাচুরেটেড সলিউশনের মিনিং চেঞ্জ হয়ে গেছে? স্যাচুরেটেড সলিউশনের মিনিং কিছু চেঞ্জ হয়নি, কিন্তু জাস্ট বলার সিস্টেম মানে তুমি এটা মেনশন করাটা ডিফার করছে। কিন্তু দেখো যখন তুমি প্রথমে বললা যে অ্যামাউন্ট অফ সলিউট ডিজলভ দ্যাট ক্যান বি ডিজলভ, তার মানে কি ততটুকু সলিউট ডিজলভ আছে যতটুকু সলিউট ডিজলভ থাকতে পারত, ততটুকু সলিউট ডিজলভ আছে যতটুকু সলিউট ডিজলভ থাকতে পারত। আর পরের ডেফিনিশন কি বলতেছে? নো মোর সলিউট ক্যান বি অ্যাডেড, আর সলিউট অ্যাড করা যাবে না। তাহলে কি হলো বলো তো? এক কথা হয়ে গেল না? একই কথা হয়ে গেল না? ফার্স্ট একটা বলতেছে যে ততটুকুই ডিজলভ আছে যতটুকু ডিজলভ থাকতে পারে, যতটুকু পারতো ততটুকু ডিজলভ আছে। আর পরেরটা বলতেছে আর ডিজলভ করা যাবে না। তাহলে আমি পরেরটাতে যে বলি যে আর কেন ডিজলভ করা যাবে না, তাহলে তুমি বলবা কি যে যতটুকু ডিজলভ থাকতে পারতো ততটুকু ডিজলভ আছে, যেটা প্রথমে বলে ফেলছো। তাহলে কথাটা কি দুইটা কি একই? মানে স্যাচুরেটেড সলিউশন যদি কেউ প্রথমটা ডিফাইন করে, কেউ সেকেন্ডটা ডিফাইন করে, দুজনেরটাই কারেক্ট হবে, এইটাই হচ্ছে গিয়ে ম্যাটার, এটাই হচ্ছে ম্যাটার। এন্ড তোমাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আসতে হবে, অর্থাৎ তোমাদেরকে কপি পেস্টের জায়গায় আসলে হবে না, কপি পেস্ট মার্কা পড়াশোনা করে হবে না। গাইডে বলছে, স্যার বলছে, বইয়ে বলা আছে, এগুলো কখনোই এমন না যে এগুলো চেঞ্জেবল না। রিমেম্বার, তুমি যদি মিনিংটাকে ভায়োলেট না করো, তুমি যদি এটার ভ্যালিডিটি নষ্ট না করো, তাহলে ইউ ক্যান সে অ্যাকর্ডিং টু ইউর ওন ওয়ে, তুমি তোমার মতো করে বলতে পারবা। Why not? So get this ability, try to make yourself to make such such thing যে তুমি তোমার মতো করে কিছু বলতে পারো, মিনিং ঠিক রেখে। এন্ড এটা হচ্ছে ডিপার আন্ডারস্ট্যান্ডিং।
ডিপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তোমার আন্ডারস্ট্যান্ডিংটা তোমার কিসের মধ্যে থাকতে হবে? তোমার হার্ট থেকে ফিল করতে হবে। তোমার হার্ট, তোমার মাইন্ড একটা জিনিসের ভিতরে আসতে হবে। এর ভিতরে তুমি মানে এটা তোমার ভিতরে যেতে হবে। মানে তুমি যদি মনে করো এটা তোমার মাথার উপর দিয়ে যায়, স্টুডেন্টরা অনেক সময় জটিল কিছু হলে বলে যে মাথার উপর দিয়ে যায়, ফিল করতে হবে যে তুমি এটা বুঝতে পারছো। না বুঝে কখনোই আগাবা না, টিচারকে আগাতে দিবা না, তুমি নিজে আগাবা না। রেস্ট নাও, ব্রেক দাও, আবার শুরু করো। ওই মোমেন্টে তোমার মুড ভালো নাই, অফ করো, আবার অফ করো, 5 মিনিটে ব্রেক নাও, রিথিং করো, তাদের সাথে কথা বলো, কি বলে তোমার গুগলে সার্চ করো, ইউটিউবে ভিডিও দেখো, কোন জায়গা থেকে পারো। কেন বুঝতেছি না এটা, দেখি তো কেন বুঝতেছি না, দেখি তো এটা কোন জায়গা থেকে, এটা কি হবে না হবে, কি হবে না হবে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই আমি। সেটা হচ্ছে যে আমি যখন কোনো ক্লাস রেকর্ড করি, মানে আমার ক্লাসটা হওয়ার পরে মানে হওয়া মানে কি, মানে আমার ক্লাসটা তো রেকর্ড হয়। তো যখন আমার ক্লাসটা রেকর্ড হয় তখন আমি কি করি জানো, ওটাকে আবার একটু এডিট করি। পরবর্তীতে এডিট করার পরে সেটাকে আমি ইউটিউবে আপ করি। ইউটিউবে আপ করার পরে সেই লিঙ্কটা আমি শেয়ার দিই। তো রিসেন্টলি একটা প্রবলেম হচ্ছিল, রিসেন্টলি লাস্ট মান্থে বিশেষ করে একটা প্রবলেম হচ্ছিল। কি প্রবলেম? সেটা হচ্ছে যে কোনো ইউটিউবের লিঙ্ক যখন আমি হোয়াটসঅ্যাপে দেই, ইউটিউবের লিঙ্কটা যখন আমি হোয়াটসঅ্যাপে দেই তখন শুধু লিঙ্কটা শো করে, কোনো থাম্বনেইল শো করে না। এখন যদি থাম্বনেইল শো না করে তাহলে কিন্তু শুধু লিঙ্ক দিয়ে বোঝা যায় না যেটা কোন ক্লাস। শুধু লিঙ্ক দিয়ে কি বোঝা যায় যেটা কিসের ক্লাস, কবের ক্লাস, কি ক্লাস। তো থাম্বনেইল শো না করলে বোঝা যাবে না, যে থাম্বনেইলটা শো করতেছিল না কয়েকদিন ধরে। আমি তো এটা নিয়ে খুব মনে করো চিন্তা করে গেছি যে কি ব্যাপার, এটা কেন হচ্ছে, কোনোভাবে আমি মানে মিলাতে পারতেছি না। আবার অনেক সময় শো করে, অনেক সময় শো করে না, অনেক সময় শো করে, অনেক সময় শো করে না, মানে কখন শো করবে কখন শো করবে না আমি এটার কোনো মানে কারণ বুঝতেছিলাম না। আমি অনেক রকম ভাবে ধরো কখনো আপলোড করার সাথে সাথে লিঙ্ক শেয়ার করছি, কখন অনেক পরে লিঙ্ক শেয়ার করছি, নিজে না বিভিন্ন রকম কারিগরি করে কোনো। এবং আমি কয়েকটা ইউটিউবের ভিডিও দেখতেছিলাম, ওরা যেভাবে যেভাবে বলতেছিল তাতে দিয়েও আমি একটা সলিউশনে আসতে পারতেছিলাম না। কিন্তু আই এম কিপিং টাচ যে দেখি আর অল্টারনেটিভ কি আছে, গুগলে যাই, ইউটিউবে যাই, গুগলে যাই, ইউটিউবে যাই। তো মাঝখানে আমি পরবর্তীতে লিঙ্ক গুলা মানে কিছু থাম্বনেইল শো করতো, কিছু শো করতো না, কিছু শো করতো, কিছু শো করতো না। আমার খুব পেইন লাগতো যদি না শো করতো, আমি বিরক্ত হয়ে যেতাম। পরে সেটাকে আমি আবার কি করতাম, লিঙ্ক দেওয়ার সাথে সাথে ডেসক্রিপশন দিয়া পরে লিঙ্কটা দিতাম যে এটার ভিতরে কি আছে। কিন্তু তারপরেও নিজের কাছে ভালো ভালো লাগতো না, কারণ থাম্বনেইল শো করলে একটা যে একটা জিনিস বোঝা যায় যে তোমাদেরকে কি দিছি, থাম্বনেইলে যেটা এখন বোঝা যায়, কারণ থাম্বনেইলে একটা ছবি চলে আসে, বোঝা যায় যে কিছু একটা আছে। তো পরবর্তীতে এই রিসেন্টলি মানে কিছুদিন আগে হঠাৎ করে আমি দেখলাম যে কোনো একটা ছেলে ও রিসেন্ট একটা পরবর্তীতে ভিডিও দিছে যে কিভাবে এটা সলিউশন করা যায়। তো পরবর্তীতে ওর ওর ভিডিওটা দেখে আমি ওর মেথড যেটা, ওর যে মেথডটা দেখাইলো আমি সেই মেথডটা অ্যাপ্লাই করলাম, যে কিভাবে মানে ওই লিঙ্কটারে কিছুটা এডিট করতে হয়। কয়েকটা জায়গায় এডিট করলে থাম্বনেইল শো করে। এন্ড মানে ওর বলার পরে আমি ট্রাই করে দেখলাম এন্ড ইট ডিড, এবং আমি মহা খুশি হয়েছি এবং আমি অনেক খুবই থ্যাঙ্কসও দিছি। কিন্তু এটা আমি যেদিন থেকে প্রবলেম ফেস করছি সেদিন থেকেই কিন্তু প্রায় অনেকদিন পার হয়ে গেছে, কিন্তু সলিউশন আসতে আসতে আমার কিন্তু দেখা গেছে যে ততদিনে আমি অনেকগুলো ভিডিও শেয়ার দিয়ে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে যখন ওর কাছ থেকে সলিউশনটা পেয়ে গেলাম, তারপরে আমি কি করছি, যাদেরকে পিছনে যে সকল লিঙ্কে থাম্বনেইল শো করে নাই সেগুলোকে আবার থাম্বনেইল সহ আমি আবার ইয়ে করছি। কিন্তু ওই ছেলেটা যখন আমাকে সলিউশনটা মানে যে ভিডিওটা দেখে আমি সলিউশনটা বুঝতে পারছি, মানে অদ্ভুত একটা ব্যাপার যে এত সিম্পল একটা কাজ করলে এটা সলিউশন হয়ে যায়। তো এটা কেন, আমি যদি মনে করো যখন দেখতাম যে না এটা সলিউশন পাচ্ছি না, আর আমি যদি এটা ছেড়ে দিতাম যে না থাক এটা বোধহয় সলিউশন হবে না, বাদ দিই, দরকার নাই এটা, তাহলে কিন্তু এটা আর কি হতো,
বাট আই এম ট্রাইং কি ব্যাপার, এটা তো একটা সলিউশন হতে হবে। কারণ প্রবলেম শুধু আমি প্রবলেমে পড়বো এমন কিছু না। তুমি গুগলে সার্চ করো, দেখো তো তুমি তোমার কোনো প্রবলেম লিখলে পৃথিবীতে তুমি এমন কোনো প্রবলেম লিখতে পারবে না যে প্রবলেমটা তুমি একমাত্র ফেস করছো। এটা হোক হেলথের প্রবলেম, হোক সাবজেক্টিভ প্রবলেম, হোক যে কোনো প্রবলেম, দেখবে কি জানো, তুমি যে প্রবলেমে পড়ছো সেই প্রবলেমটা আরো কেউ না কেউ বলছে। এন্ড যারা সলিউশন নিয়ে কাজ করে তারা কি করে, মানুষের প্রবলেম দেখে তারা এটা সলিউশন নিয়ে কাজ করে, স্টাডি করে তারা এটা একটা সলিউশন বের করে। তোমরা জানো যে মোবাইলের যারা মোবাইল মনে করো ইয়ে করে, কি বলা হয় তোমার, মানে মোবাইল সবগুলাতে আর কি, মানে যারা মোবাইলের কাজ করে আর কি, কিছু ডিস্টার্ব হইলে যারা কাজ করে, এদেরকে আমি কি দেখি জানো, এদের প্রায় ম্যাক্সিমাম কে আমি দেখি যে ওরা ফুল কাজটা করে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে। আমি তো এমনও দেখেছি ইউটিউবের ভিডিও একটা মানে তোমার মোবাইল বক্স আনবক্সিং সেটাও খুঁজতে পাওয়া যায়। তুমি কোন রেফ্রিজারেটর, কোন ওভেন, কোন মেশিন কি তুমি চালাতে চাচ্ছ, এটা কিভাবে হাউ টু অপারেট, এটা কিভাবে ওপেন করতে হয়, আনবক্সিং করতে হয়, মানে না হেন কিছু নাই, ঠিক কিনা? তুমি ডান্সের ব্যাপারে যদি বলো, আমি তো ওইটুকু আমি দেখি না, কিন্তু অনুমান করি যে ডান্স যারা শেখে তারাও ইউটিউবে চাইলে মানে লেসন নিতে পারে। যারা গান শেখে তারা কিন্তু ইউটিউবে থেকে লেসন নিতে পারে। তো অনেকটাই এরকম তুমি পাবাই। তো তোমার কিউরিয়াস মাইন্ড থাকতে হবে, রিমেম্বার। ওপেন, এখন অনেক ওপেন সোর্স একদম যাকে বলা হয়, এগুলো থেকে খুঁজে বের করে সলিউশন খুঁজতে হবে, সলিউশনে আসতে হবে। প্রবলেম কখনো মনে রাখবা, কোনো প্রবলেমই কনস্ট্যান্ট না, কোনো প্রবলেমই এমন না যে এটা রিজলভ করা যাবে না। তোমাদেরকে আরো কিছু এক্সাম্পল দিই, শোনো। তোমাদেরকে পড়াশোনা তো একটা উপলক্ষ, পড়াশোনা তো করবাই। আমরা টিচারকে শুধু পড়ানোর জন্যই কি তোমাদেরকে, আমরা আমাদের টিচারদের কাছে কি আমরা শুধু পড়াশোনাই শিখছি? তোমরাও কি শুধু টিচারদের কাছে কি শুধু পড়াশোনাই শিখবা? না, টিচার ইজ এ ইনস্ট্রাক্টর, টিচার গাইড। কোন সলিউশন পার্মানেন্ট, কোন প্রবলেম পার্মানেন্ট না, কোন প্রবলেম পার্মানেন্ট না, কোন প্রবলেম পার্মানেন্ট না। তোমার আমি বলি, অনেককে আমি দেখেছি যে তোমার এরকম ইন্ডিয়াতেও আমি বিভিন্ন প্রোগ্রামে দেখেছি, বাংলাদেশেও দেখেছি যে ক্যান্সার বডিতে নিয়ে 20 বছর 25 বছর বেঁচে গেছে। ক্যান্সার বডিতে নিয়ে 20-25 বছর পর্যন্ত বেঁচে গেছে। হয়তো ক্যান্সার কেউ হয়তো ওভারকাম করতে পারছে, না করলেও দেখেছি কিছু করে কন্ট্রোল করে ইয়ে করছে। ক্যান্সারের যে ছোট ইস্যুতে মানুষ কিন্তু অনেক সময় শর্ট ডেথ হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, পজিটিভিটি একটা বড় ব্যাপার, পজিটিভিটি যেটাকে বলা হয় পজিটিভিটি। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, এরকম দেখবা যে অনেক ট্রেনিং আছে। তো প্রবলেম কনস্ট্যান্ট না, প্রবলেম পার্মানেন্ট না, ইভেন তোমরা শোনো, তোমরা তো আমার সাথে এই জানুয়ারি থেকে জয়েন করছো, তোমরা জেনে থাকবা যে এই জানুয়ারি থেকে আমি নতুন ক্লাসরুমে ক্লাস নিচ্ছি। তো আমার যখন চিন্তায় ছিল যে জানুয়ারি থেকে তোমরা সহ 4টা নতুন ব্যাচ স্টার্ট হবে, 9-10 মিলে 4টা নতুন ব্যাচ, আর আমার রানিং ব্যাচ আছে 8টা মতো। রানিং বিভিন্ন 11-12 এর ব্যাচ আছে 8টা, আর এখন 9-10 এর ব্যাচ নতুন 4টা, আর আগের 9-10 এর ব্যাচ 2টা। তাহলে 4 আর 2 6, 6 আর 8 14টা ব্যাচ। তো এই ব্যাচগুলো মেনটেন করা আমার জন্য জানুয়ারি থেকে চ্যালেঞ্জিং হবে। সেই কারণে আমি জানুয়ারির আগ পর্যন্ত পুরো টাইমটা
বাসায় থেকে ক্লাস করতাম, ক্লাস নিতাম, কিন্তু আমার প্ল্যান ছিল যে ডিসেম্বরে আমি কি করি, ডিসিশন নেই যে না, বাসা থেকে আমার অনেক কাজ করা যাবে না। এবং বিশেষ করে এখন মডেল টেস্ট শুরু হচ্ছে, মডেল টেস্টটা আমি আর অনলাইনে নিচ্ছি না, কোশ্চেন এখান থেকে দিচ্ছি, পরীক্ষায় বাসায় দিচ্ছে কোশ্চেন দিয়ে এবং খাতা আমার কাছে জমা দিচ্ছে। তো এরকম অনেক সো টাস্ক আমি বাসায় বসে করতে পারবো। সেই জন্য আমি কি করলাম, নতুন ক্লাসরুম নিলাম। নতুন ক্লাসরুম নিচ্ছি আমি, নেয়ার পরে না প্রথম প্রথম আমি লটপ মানে নেয়ার পর থেকে বিভিন্ন প্রবলেম ফেস করতে শুরু করলাম। প্রথমে এসে দেখলাম যে মোবাইল নেটওয়ার্ক নাই, যে বাসাটা নিলাম সেই বাসাতে মোবাইল নেটওয়ার্ক নাই বললেই চলে। অর্থাৎ আমি মোবাইল ডাটা আগে ইউজ করতাম ক্লাসে, পরে দেখি যে এখানে এসে মোবাইল নেটওয়ার্ক নাই, কি বিপদ। এবং ওয়াইফাই দিয়ে ক্লাস নেওয়ার ব্যাপারে আমার কনফিডেন্স ছিল না, কারণ আমি আমার বাসার ওয়াইফাই দিয়ে ক্লাস নিতে পারতাম না, খুব প্রবলেম হতো। আমি তো একটু ধরো মন খারাপ হয়ে গেছে আমার, যে এত আশা করে করলাম, তারপরে কি করব, বসে থাকিনি, কি করা যায়। তারপরে ওয়াইফাই একমাত্র সলিউশন, যেহেতু মোবাইল নেটওয়ার্ক নাই। তো ভালো ওয়াইফাই বা ব্রডব্যান্ড প্রোভাইডার কারা, যাচাই বাছাই করলাম, পরে কোনো একটা সিলেক্ট করলাম। তারপরে এই যে তোমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা আমার বাসায় ছিল। এই বোর্ডটা আমার বাসায় ছিল, আমি ভাবছিলাম যে এটা বাসায় থাক, এখানে আরেকটা বোর্ড আমার স্ট্যান্ড বাই ছিল, সেটাকে আমি ব্যবহার করছিলাম। সেটা ইউজ করে দেখছি যে দুইটা ক্লাস নিয়ে যে ওই বোর্ডটা মানে পুরো স্ক্রিনটা দখল করে না, ওই বোর্ডটার আশপাশে দেখা যায়। তো এইরকম না, মানে অনেকগুলো প্রবলেম পাইছি, যেগুলো আমার মন খারাপ হওয়ার মতো প্রবলেম ছিল, যে আমি এত আশা করে ক্লাসরুম নিলাম, এভাবে আমি এত চমৎকার ক্লাস নিব আশা করে রাখছি, স্টুডেন্টদেরকে কমিটমেন্ট দিয়ে রাখছি যে জানুয়ারি থেকে আরো কোয়ালিটি ক্লাস হবে, এখানে এই অবস্থা হইতেছে। কিন্তু আমার আজকে তোমরা ক্লাসে বুঝতেছো যে এই যে তোমরা যে ভিডিও দেখতেছো, এইটা এই যে ক্লাস স্ক্রিনে যা দেখতেছো, এটা আমি মনে করি যে দিস ইজ এনাফ। আমি জানি যে অনেক রকম প্রবলেম হয়, কিন্তু সেই প্রবলেম আমি নিজেও অনেক সময় অনেক প্রবলেম দেখি, কিন্তু এখন দেখো যে স্ক্রিন একেবারে স্টিল পিকচারের মতো হয়ে আছে, এন্ড ফুললি ব্রাইট লেখা। তো এই জায়গাটা আমাকে চিন্তায় নিতে হয়েছে, আদার্স যা যা করবার আমাকে করতে হয়েছে। এবং আরো কিছু সলিউশন আছে আমার বাইরে কিছু, এই রোড সাইড তো এটা, তো গাড়ি চলে, তো এখানে কিছু সাউন্ড হয়, তোমরা হয়তো খুব একটা পাও না, কিন্তু আমি পাই, যার কারণে আমার অনেক সময় অ্যাটেনশনে প্রবলেম হয়। এটা সলিউশন নিয়েও আজকে আমি কাজ করতেছিলাম, এবং এটা নিয়ে কাজ 2-3 দিনের মধ্যে সলিউশন করে ফেলবো। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে আমি সবসময় বিলিভ করি যে প্রবলেম ইজ নট পার্মানেন্ট। প্রবলেম এমন কোনো প্রবলেম নাই যেটা সলিউশন নাই, সলিউশন আছে। তো সলিউশন নিয়ে তোমাকে ভাবতে হবে, এন্ড সলিউশন নেওয়ার জন্য তোমার ইন্টেনশন থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, ট্রাই করতে হবে যে না, এটা সলিউশন আছে, সলিউশন করতে হবে, সলিউশন ফাইন্ড আউট করার জন্য তোমাকে টাইম দিতে হবে, এমনটা। তো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি এখন তোমাদের যাচ্ছে, তোমরা সায়েন্সে পড়তেছো, তোমরা এসএসসি তে দিবা, এইচএসসি দিবা, ফলোড বাই করবা। প্রবলেম কখনোই কি করবা না জানো, মানে প্রবলেম থেকে নিজেকে সরিয়ে নিবা না, মানে প্রবলেম আছে বলে ওখান থেকে অন্যদিকে হাঁটতে শুরু করবা। এদিকে প্রবলেম আছে, তুমি আরেক দিক দিয়ে হাঁটতে শুরু করলা, প্রবলেমটা সলিউশনের চেষ্টা না করে। এরকম না, মানে প্রবলেম সলিউশন আছে, এবং সলিউশন যদি তুমি একটু টাইম দাও, দেখবা যে তোমার প্রবলেম সলিউশনটা তোমার কাছে ধরা দিবেই। এটা হচ্ছে বিষয়। ও যাই হোক, যে কথা বলতেছিলাম যে কেমিস্ট্রি ভোকাবুলারি বলতে এটাকে বোঝায় আর কি, বা কেমিস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং বলতে এটাকে বোঝায় যে একই কথা দুইভাবে বলা যায়, এরকম অনেক কিছু থাকবে যে নিজের মতো করে বলা যাবে, এটা প্রবলেম না। তো অ্যাজ বেসিক ক্লাস আজকে দেখো তোমাদেরকে কিছু ব্যাপার আমি তোমাদের নলেজে দিচ্ছি। এই জিনিসটা আমি একদম বিগিনারদের জন্য দেখাই। তোমরা যদিও ক্লাস 8 থেকে জাস্ট 9 এ উঠছো, এটা ঠিক যে তোমরা জাস্ট 8 থেকে 9 এ উঠছো, 8 এর নলেজ একেবারে মানে 8 এর নলেজ তো মানে তোমার হচ্ছে জুনিয়র সেকেন্ডারি লেভেল বলে যেটাকে আর কি, হ্যাঁ, জুনিয়র সেকেন্ডারি লেভেল, এখন আসছে তোমরা সেকেন্ডারি লেভেলে। তো সবকিছু মিলিয়ে ঠিক আছে, তোমাদের মাইন্ড যা, তোমাদের হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টিং অ্যাবিলিটিটা, বা তোমরা এখন খুব সফট হার্টেড, অর্থাৎ খুব মনে করো যে খুব ইনোসেন্সি তোমাদের মধ্যে। তো
এই জায়গাটা এখন তোমরা একটু হার্ড থেকে হার্ডশিপ বাড়বে তোমাদের। এখন তোমরা একটু কি হবা, একটু ম্যাচিউর হবা, একটু হার্ডশিপ নিতে শিখবা, বা একটু তোমাদের মধ্যে কিউরিসিটি জায়গাটা বাড়বে হায়ার স্টাডির দিকে। অর্থাৎ এই পর্যন্ত হায়ার স্টাডিটা ড্রিমে থাকে না। এই পর্যন্ত কেউ সায়েন্টিস্ট, কেউ অনেক কিছু নিয়ে অনেক মানে তোমার হচ্ছে অ্যাস্ট্রোনমি, ফিজিওলজি এইসব নিয়ে চিন্তা করে না। কিন্তু এখন কিন্তু তোমাদের মধ্যে এই চিন্তাগুলো আসবে, এবং সেই আসার জায়গাগুলোকে ওয়েলকাম করো, আসতে দাও। আগ্রহটা যদি থাকে, প্যারেন্টসদেরকে আমি বলবো বা বলি যে কোনো আগ্রহ যদি তোমার মধ্যে আসে, আসতে দাও। তো বেসিক নলেজের জায়গায় আমি একটা সেশন এভাবে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো আমাদের ইউনিভার্স নিয়ে একটু কথা বলি। যেন ইউনিভার্স, আমরা যে ইউনিভার্সে আছি, সেই ইউনিভার্সে আমরা যা কিছু দেখি, শুনি, বুঝি, ফিল করি, যা করি না করি, মানে দেখি, শুনি, বুঝি, ফিল করি, ইউজ করি, মানে সবকিছু মিলে যা কিছু আছে, যত এক্সিস্টিং এর মধ্যে দুই রকম ব্যাপার আছে। একটা হচ্ছে ম্যাটার, আর একটা হচ্ছে এনার্জি। ম্যাটার অ্যান্ড এনার্জি, ম্যাটার অ্যান্ড এনার্জি, ম্যাটার অ্যান্ড এনার্জি। তাহলে দ্যাট মিনস ইউনিভার্সে যা আছে, আমাদের ইউনিভার্সে অল অ্যারাউন্ড আস যা কিছু আছে, তার মধ্যে কি আছে? আইদার ম্যাটার অর এনার্জি। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আইদার ম্যাটার অর এনার্জি। অর্থাৎ ম্যাটার এনার্জি না, এনার্জি ম্যাটার না, এটা মানতে হবে। ম্যাটার এনার্জি না, আর এনার্জি ম্যাটার না। ওকে, তো ম্যাটার, এনার্জি। তো যা কিছু এক্সিস্ট করে, আমাদের যা কিছু এক্সিস্ট করে সবই হচ্ছে আইদার ম্যাটার অর হচ্ছে এনার্জি, ম্যাটার অর এনার্জি। তো আমরা জানতে চেষ্টা করবো যে তাহলে ম্যাটার কাদেরকে বলি, ম্যাটার কাদেরকে বলি। সেটা হচ্ছে যে ম্যাটারের জন্য কম্পালসারি যে জিনিসটা, সেটা হচ্ছে যে তোমার অকুপাইড স্পেস অ্যান্ড হ্যাভ ইনারশিয়া। আমরা ম্যাটার বলবো তাদেরকেই যারা occupied space and have inertia, occupied space and have inertia। তার মানে তুমি ম্যাটার বলবা, সাপোজ তোমরা জানো যে ম্যাটার হচ্ছে থ্রি টাইপ, সলিড, লিকুইড, গ্যাস। ম্যাটার থ্রি টাইপ, সলিড, লিকুইড, গ্যাস। ম্যাটার থ্রি টাইপ, রাইট? সলিড, লিকুইড, গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস। তাহলে ম্যাটার কি, হাউ মেনি টাইপ? থ্রি টাইপ, সলিড, লিকুইড, গ্যাস। সলিডের অনেক প্রপার্টি লিকুইডে নেই, লিকুইডের কিছু প্রপার্টি সলিডে নেই, সলিডের কিছু প্রপার্টি গ্যাসে নেই, গ্যাসের কিছু প্রপার্টি লিকুইডে নেই। অর্থাৎ সলিডের প্রপার্টি কিছু ফিক্সড প্রপার্টি আছে, লিকুইডের কিছু ফিক্সড প্রপার্টি আছে, গ্যাসের কিছু ফিক্সড প্রপার্টি আছে, এর মধ্যে সিমিলারিটিও আছে, ডিসিমিলারিটিও আছে। বাট তারা সবাই ম্যাটার, সলিড ম্যাটার, লিকুইড ম্যাটার, গ্যাসও ম্যাটার। এই ম্যাটারগুলোর মধ্যে তারা ম্যাটার হিসেবে কিভাবে কোয়ালিফাই করছে? সলিড, লিকুইড, গ্যাস ম্যাটার হিসেবে কোয়ালিফাই করছে কিভাবে, সেটা হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে যে দে অকুপাই স্পেস এন্ড দে হ্যাভ ইনার্সিয়া। অর্থাৎ সলিডের ক্যারেক্টার, লিকুইডের ক্যারেক্টার, গ্যাস ক্যারেক্টারে থাকো, কিন্তু তারা ম্যাটার। এন্ড এরা ম্যাটার এই কারণে যে তারা স্পেস অকুপাই করে। সলিড স্পেস অকুপাই করে, লিকুইড স্পেস অকুপাই করে, গ্যাসও স্পেস অকুপাই করে। তার মানে ম্যাটার তারাই যারা স্পেস অকুপাই করে, ম্যাটার তারাই যারা স্পেস অকুপাই করে। এনার্জি ক্ষেত্রে বলা হয় যারা স্পেস অকুপাই করে না। তাহলে ম্যাটার হচ্ছে স্পেস অকুপাই করে। এন্ড ম্যাটারের কি থাকবে? ইনারশিয়া। ইনারশিয়া মানেটা কি? ম্যাটার হ্যাভ ইনারশিয়া, ম্যাটার হ্যাভ ইনারশিয়া, যে ম্যাটারদের ইনারশিয়া থাকবে। ইনারশিয়া মানে কি? মানেটা হচ্ছে যে সাবস্টেন্সটা সলিড, সে সলিডেই থাকতে চাইবে, যে সাবস্টেন্সটা লিকুইড, সে লিকুইডেই থাকতে চাইবে, যে সাবস্টেন্সটা গ্যাস, সেটা গ্যাসেই থাকতে চায়।
এই চাওয়াটা হচ্ছে ইনার্শিয়া। সলিডে থাকতে চায়, আপনি সে লিকুইড গ্যাস হয়ে যায় না। লিকুইডই থাকতে চায়, সে আপনি এমনি শুধুই গ্যাস হয়ে যাবে না। গ্যাসই থাকতে চায়, সে এমনি লিকুইড সলিড হয়ে যাবে না। তুমি চাইলে সলিড থেকে লিকুইড থেকে গ্যাস করতে পারো, কিন্তু সেটা তুমি ট্রান্সফরমেশন করতে পারবা। বাট এটা কিন্তু তারা এমনি হয়ে যাবে না, মানে শুধু সলিড লিকুইডে হয়ে যাবে এমন না। সলিডই থাকতে চাইবে। এই কারণেই যত সলিড কিছু আছে তারা সলিড হিসেবেই থাকে, লিকুইড যারা লিকুইড হিসেবে থাকে, গ্যাস যারা গ্যাস হিসেবে থাকে। এই থাকতে চাওয়াটার নাম হচ্ছে ইনার্শিয়া। তো মেটার এর দুইটা মেইন কোয়ালিটি, একটা হচ্ছে যে তারা স্পেস অকুপাই করবে, একটা হচ্ছে ইনার্শিয়া থাকবে। এই দুইটা ক্যারেক্টার যাদের থাকবে, এই দুইটা কোয়ালিটি যাদের থাকবে, তারাই মেটার। তারপরে তার কাছে আর কি কি ক্যারেক্টার আছে, তাদের ফিজিক্যাল ক্যারেক্টার আছে, তাদের কেমিক্যাল ক্যারেক্টার আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু প্রাইমারি কন্ডিশন হচ্ছে মেটার হতে গেলে তার কোন কোয়ালিটি থাকতে হবে? স্পেস অকুপাই করতে হবে, ইনার্শিয়া থাকতে হবে। এনার্জিতে যেটা নাই। এনার্জি নিয়ে আমাদের এখন কোনো কথা তেমন একটা হবে না। শুধু আমরা জানিয়ে রাখি যে আমাদের হিট হচ্ছে এনার্জি, লাইট এনার্জি, এইসব হচ্ছে এনার্জি, যারা কিনা মেটার না। হিট বা লাইট এগুলো কিনা মেটার না, এগুলো হচ্ছে এনার্জি। তো তার মানে আমরা যা কিছু দেখি, শুনি, বুঝি, ফিল করি, যা করি না করি, সব মেটার মতো এনার্জি। এখন এসো যে মেটার তো কি সেটা বুঝতে পারলাম যে মেটার কি। এই মেটারদেরকে আমরা আবার দুইটা ডিভিশন করব। মেটারদের একটা ডিভিশন হচ্ছে পিওর সাবস্টেন্স, একটা হচ্ছে মিক্সচার। এটা খুব ইম্পর্টেন্ট সেশন আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জন্য। এটা বিগিনারদের জন্য, মানে বিগিনারদের জন্য এটা ইম্পর্টেন্ট, আবার যারা ফিনিশারদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ফিনিশারদেরও এটা ইম্পর্টেন্ট, বিগিনারদের জন্য ইম্পর্টেন্ট। ফিনিশারটা হয়তো যারা ফিনিশার তারা একটু বেশি বুঝবে, যারা বিগিনার তারা একটু কম বুঝবে, কিন্তু দুইটা গ্রুপের জন্য এটা দরকার। তো মেটার হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, একটা হচ্ছে মিক্সচার। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, একটা হচ্ছে মিক্সচার। মেটার দুই রকম, পিওর সাবস্টেন্স, মিক্সচার। আমরা একটু মিক্সচারে যাই, পিওর সাবস্টেন্সে পরে আসি। মিক্সচারের এক্সাম্পল হচ্ছে এয়ার। মিক্সচারের এক্সাম্পল হচ্ছে এয়ার, বাতাস। বাতাস বা এয়ারের কম্পোজিশন কি তোমরা জানো তো? যে বাতাসে কি কি থাকে ফান্ডামেন্টাল? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস। বাতাসে এরা প্রপোর্শনালি আছে, তাই না? নাইট্রোজেন 78%, অক্সিজেন নিয়ার 22%, এন্ড কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। এছাড়া আরো কিছু পার্টিকেল আছে, মাইনর পার্টিকেল, খুব কম কিছু পার্টিকেল আছে, বাট মেইনলি এই তিনটা। নাইট্রোজেন হচ্ছে মেজরিটি 78%, তারপরে সেকেন্ড হচ্ছে অক্সিজেন, যেটা নিয়ার 22%, এন্ড কার্বন ডাই অক্সাইড খুবই লেস বাট খুব ভাইটাল, 0.03%। এছাড়া আর্গন গ্যাস আছে, ভ্যাপার আছে। তো বাতাস একটা কি মেটার না? বাতাসটা একটা মেটার, কিন্তু এটা পিওর না, এটা পিওর সাবস্টেন্স না, এটা হলো মিক্সচার। বাতাসটা কি কোনো পিওর সাবস্টেন্স না, এটা একটা মিক্সচার, কারণ এখানে ওয়ান মোর সাবস্টেন্স আছে, এটাতে ওয়ান মোর সাবস্টেন্স আছে। তাহলে এমন কোন মেটার যার মধ্যে ওয়ান মোর সাবস্টেন্স থাকে, সেটা হচ্ছে এয়ার। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জের মধ্যে থাকে টিন প্লাস কপার। ব্রোঞ্জ শুনেছো তোমরা? ব্রোঞ্জ শুনছো না কখনোই? জেনেছো যে ব্রোঞ্জ বলতে একটা কিছু আছে? জি স্যার। এটা তো জানতা যে ব্রোঞ্জ আছে, ঠিক না? তো ব্রোঞ্জ আছে এটা জানো, কিন্তু ব্রোঞ্জ কোনো পিওর সাবস্টেন্স না।
ব্রোঞ্জ কি না, পিওর সাবস্টেন্স না, কারণ ব্রোঞ্জের মধ্যে থাকে টিন অ্যান্ড কপার, টিন অ্যান্ড কপার, তাহলে টিন আর কপার মিলে হবে ব্রোঞ্জ। তো ব্রোঞ্জ কি না, কোনো পিওর সাবস্টেন্স না, এটাকে বলা হয় মিক্সচার। এয়ার এটা একটা মিক্সচার, এরকম অনেক মিক্সচার আছে, এটা গেল মিক্সচারের পার্ট। এবার আসো যে তাহলে পিওর সাবস্টেন্স কি। পিওর সাবস্টেন্স আবার থ্রি টাইপ। চমৎকার জিনিস কিন্তু, পিওর সাবস্টেন্স হচ্ছে থ্রি টাইপ। তার ওয়ান টাইপ হচ্ছে এলিমেন্ট, ওয়ান টাইপ হচ্ছে মলিকিউল, ওয়ান টাইপ হচ্ছে কম্পাউন্ড। তাহলে পিওর সাবস্টেন্স থ্রি টাইপ: এলিমেন্ট, মলিকিউল, কম্পাউন্ড। এলিমেন্ট, মলিকিউল, কম্পাউন্ড। এলিমেন্ট, মলিকিউল এন্ড কম্পাউন্ড, এগুলো হচ্ছে পিওর সাবস্টেন্স। আমাকে এলিমেন্টের একটা দুটো এক্সাম্পল দাও তো, এলিমেন্টের এক্সাম্পল দাও তো, একটা দুটো এক্সাম্পল দাও আমাকে এলিমেন্ট হিসেবে, বলো একটা এলিমেন্টের নাম বলো। Oxygen. অক্সিজেন, ওকে। এবার বলো তো অক্সিজেন আমি কিভাবে লিখবো, বলো। অক্সিজেন কিভাবে এইভাবে লিখলে হবে? এভাবে লিখলে কি হবে অক্সিজেন এলিমেন্ট? না স্যার। এইভাবে লিখলে হবে না, কারণ এটা অক্সিজেন এলিমেন্ট না, এটা অক্সিজেন অ্যাটম। এটা হচ্ছে অক্সিজেন অ্যাটম, O2 হচ্ছে এলিমেন্ট, O2 হচ্ছে এলিমেন্ট, তাই না? তো অক্সিজেন ও লিখলে এটা এলিমেন্ট বুঝাবে না, O2 O2, তো এটা হচ্ছে এলিমেন্ট, O2 এলিমেন্ট। আবার যে না, যেমন কার্বন, কার্বন কিন্তু শুধু সি দিয়ে লিখলেই হবে, কার্বন শুধু সি দিয়ে লিখলে হবে, তাইলে এটা এলিমেন্ট। তো কার্বন, কার্বন এলিমেন্ট। অক্সিজেন O2 হিসেবে থাকে, এই কারণে অক্সিজেন O2। কার্বন কার্বন হিসেবেই থাকে, তো কার্বন কার্বন। তাহলে অক্সিজেন কার্বন এগুলো কি এলিমেন্ট, অক্সিজেন কার্বন এগুলো এলিমেন্ট। নাইট্রোজেন এলিমেন্ট না, এই যে নাইট্রোজেন এলিমেন্ট, নাইট্রোজেন এলিমেন্ট। তোমাদের চেনাগুলো লিখতেছি না, সোডিয়াম এলিমেন্ট, সোডিয়াম এলিমেন্ট, নাইট্রোজেন এলিমেন্ট, অক্সিজেন এলিমেন্ট, কার্বন এলিমেন্ট। তাহলে এগুলো কি এলিমেন্ট, এগুলো হচ্ছে কি এলিমেন্ট। আচ্ছা, মলিকিউলের এক্সাম্পল দাও তো। মলিকিউল, give an example of molecule, মলিকিউলের এক্সাম্পল দাও। দাও মলিকিউলের এক্সাম্পল, 1 or 2 example of molecule। কোশ্চেনের না, তোমরা জানো, অনেক স্টুডেন্টেরাই জানে, কিন্তু আমাদের মধ্যে একটা মানে ইয়ে থাকে, মানে ধরো এই যে একটা ব্যাপার যে অ্যান্সার না করার একটা মানে ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যায়, এইটা তোমাদেরকে এখান থেকে বেরোতে হবে, এটা থেকে বেরোতে হবে। মলিকিউল এক্সাম্পল হচ্ছে কার্বন ডাই অক্সাইড লিখলে CO2, কার্বন ডাই অক্সাইড একটা মলিকিউল, CO2 তোমাদের চেনা এটা। সোডিয়াম ক্লোরাইড, এটাও একটা মলিকিউল, সোডিয়াম ক্লোরাইড। কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো মলিকিউল। ইভেন O2 that means oxygen, N2 that means nitrogen, এরাও মলিকিউল, এরাও কি মলিকিউল। তার মানে এলিমেন্ট মলিকিউল হতে পারে, এলিমেন্ট মলিকিউল হতে পারে। কোন এলিমেন্ট? O2 N2, O2 N2 এরা এলিমেন্ট, এট দ্য সেম টাইম এরা কি মলিকিউল, এরা এলিমেন্ট এট দ্য সেম টাইম এরা মলিকিউল। আমাকে বলো, আর কার্বন ডাই অক্সাইড মলিকিউল, সোডিয়াম ক্লোরাইডও মলিকিউল।
শুধু এলিমেন্ট, কার্বন এলিমেন্ট নট মলিকিউল, সোডিয়াম এলিমেন্ট নট মলিকিউল, তাই কিনা? তাহলে কার্বন আর সোডিয়াম কিনা এলিমেন্ট, তবে কিনা মলিকিউল না। তাহলে কখন এলিমেন্ট মলিকিউল হতে পারে বলতো? কখন এলিমেন্ট মলিকিউল হয়? গেস করো, এলিমেন্ট কখন মলিকিউল হয়? অ্যান্সার করতে চেষ্টা করো না কেন? ধরো Cl2 যেটা ক্লোরিন, Cl2 ক্লোরিন আর Ca ক্যালসিয়াম, Cl2 ক্লোরিন আর Ca হচ্ছে ক্যালসিয়াম, এর মধ্যে কোনটা মলিকিউলে যেতে পারবে? ক্লোরিন আর ক্যালসিয়াম, বলো কোনটা মলিকিউল হিসেবে কনসিডার হবে? Cl2. Cl2, তার মানে Cl2 হবে হচ্ছে মলিকিউল, ক্যালসিয়াম না। নাইট্রোজেন মলিকিউল, সোডিয়াম না। অক্সিজেন মলিকিউল, কার্বন না। তাহলে দেখে বুঝতেছো না যে কোন এলিমেন্ট, মানে কোনগুলা এলিমেন্ট শুধু এলিমেন্ট, আবার কোনগুলো এলিমেন্ট এন্ড দ্য সেম এগুলো আবার মলিকিউল। O2 এলিমেন্ট মলিকিউল, N2 এলিমেন্ট কাম মলিকিউল, ক্লোরিন Cl2 এলিমেন্ট কাম মলিকিউল। কার্বন ডাই অক্সাইড মলিকিউল, সোডিয়াম ক্লোরাইড মলিকিউল। তার মানে মলিকিউল হলো কম্বিনেশন অফ ওয়ান মোর অ্যাটম, কম্বিনেশন অফ ওয়ান মোর অ্যাটম। মলিকিউল কি? কম্বিনেশন অফ ওয়ান মোর অ্যাটম, কম্বিনেশন অফ ওয়ান মোর অ্যাটম, এটা হচ্ছে মলিকিউল। এবার এসো কম্পাউন্ড, এবার এসো কম্পাউন্ড। কম্পাউন্ডের এক্সাম্পল যদি দাও, কার্বন ডাই অক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এখানে যে কয়টা মলিকিউল আছে এর মধ্যে দুইটাকে আমি কম্পাউন্ড হিসেবে কনসিডার করতে পারি। এখানে যতটা মলিকিউল আছে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আর সোডিয়াম ক্লোরাইডকে আমরা কম্পাউন্ড হিসেবে কনসিডার করতে পারি। তার মানে সব মলিকিউলকে কম্পাউন্ড বলা যায় না। দ্যাট মিনস all molecules are not compound, all molecules are not compound, but all compounds are molecules, but all compounds are molecules। আমি যদি আরো কোনো কম্পাউন্ডের এক্সাম্পল দেই, যেমন কম্পাউন্ড কি? H2O, কম্পাউন্ড কি? H2O, এটা কি মলিকিউল না? এটা মলিকিউল। H2O কম্পাউন্ড and এটা মলিকিউল অলসো। তার মানে তুমি যত কম্পাউন্ড এক্সাম্পল দাও না কেন, যত কম্পাউন্ড আছে সব কম্পাউন্ড এট দ্য সেম টাইম মলিকিউল, বাট অল মলিকিউলস আর নট কম্পাউন্ড। যেমন অক্সিজেন মলিকিউল, ক্লোরিন মলিকিউল, এগুলো কি না? কম্পাউন্ড না। তার মানে মলিকিউল আর কম্পাউন্ডের ডিফারেন্স কি? মলিকিউল এন্ড কম্পাউন্ডের ডিফারেন্স কি? মলিকিউল কম্পাউন্ডের ডিফারেন্স কি হলো তাহলে? তাহলে মলিকিউল মানে কি? কম্বিনেশন অফ ওয়ান মোর অ্যাটম, এটা সেম অ্যাটমও হতে পারবে, ডিফারেন্ট অ্যাটম হতে পারবে। মলিকিউল মানে কম্বিনেশন অফ ওয়ান মোর অ্যাটম, ওয়ান মোর অ্যাটম হলেই হবে, এটা সেম হোক আর ডিফারেন্ট হোক। কিন্তু কম্পাউন্ডে, কম্পাউন্ড যেটা, সেটা হচ্ছে যে কম্বিনেশন অফ ওয়ান মোর এলিমেন্ট, কম্বিনেশন অফ ওয়ান মোর অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম। অর্থাৎ কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ড ফর্ম করবে হচ্ছে ডিফারেন্ট অ্যাটম, কম্পাউন্ড ফর্ম করবে হচ্ছে যারা ডিফারেন্ট অ্যাটম, কম্পাউন্ড ফর্ম করবে যারা ডিফারেন্ট অ্যাটম, যারা ডিফারেন্ট অ্যাটম। রিমেম্বার, এই হচ্ছে তারা এলিমেন্ট, তারা মলিকিউল এন্ড তারা কম্পাউন্ড। কিছু আছে যে শুধু এলিমেন্ট, নট মলিকিউল নট কম্পাউন্ড। কিছু আছে যারা এলিমেন্ট আবার মলিকিউল, কিছু আছে যারা মলিকিউল আবার কম্পাউন্ড, কিছু আছে যারা কম্পাউন্ড কিন্তু মলিকিউল না, মলিকিউল কিন্তু কম্পাউন্ড না।
এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা as much as better হতে হবে, as much as better হতে হবে। তাহলে ফলো করো যে ফ্রম দ্য বিগিনিং সেটা হচ্ছে যে মেটার থেকে আমরা আসতেছিলাম, মেটার কি সেই বেসিক আইডিয়াটা আছে কিনা, মানে তুমি কাকে মেটার বলবা, কি হলো, কি জন্য, কি কোয়ালিটি থাকতে হয় মেটারদের, মেটার মানে পিওর সাবস্টেন্স। এবার আসো যে এদেরকে আমি কেন পিওর সাবস্টেন্স বলতেছি, এই পার্টটা এলিমেন্ট, মলিকিউল, কম্পাউন্ড এরা পিওর সাবস্টেন্স কেন? বিকজ এলিমেন্ট চিন্তা করো, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সোডিয়াম, তার মানে কি অক্সিজেন তো অক্সিজেনই, কার্বন তো কার্বন, সোডিয়াম তো সোডিয়াম। তো এটা পিওর সাবস্টেন্স না? পিওর মানে কি, মানে এদের সাথে কেউ নাই। মলিকিউল যখন কার্বন ডাই অক্সাইড সেটা কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন যখন ক্লোরিন, ওয়াটার যখন ওয়াটার, এটা পিওর সাবস্টেন্স। কম্পাউন্ড পিওর সাবস্টেন্স, মিক্সচার তো মিক্সচার, বাট এই পিওর সাবস্টেন্স এরা এলিমেন্ট, মলিকিউল এন্ড কম্পাউন্ড। আরেকটা জিনিস আছে তোমার, সেটা হচ্ছে এরকম, অ্যাটম, আয়ন, রেডিক্যাল। অ্যাটম, আয়ন and radical. That means, do you understand what is atom, what is ion and what is radical? For example, atom, okay, atom, there are hydrogen atom, oxygen atom, sodium atom, chlorine atom. These are the symbol of atom. These are the symbol of atom. Hydrogen atom, oxygen atom, sodium atom, chlorine atom. Egulo atom. অন্যদিকে আয়ন, H positive ion, O2 minus ion, sodium plus ion, Cl minus ion. Ion two types, positive ion, negative ion. Positive ion is called cation, negative ion is called anion. Cation, anion, cation, anion. এগুলো হচ্ছে আয়ন। দেন হচ্ছে রেডিক্যাল, তাহলে অ্যাটম, তাহলে এই টাইপের সিম্বল গুলো কি বুঝবা? অ্যাটম। এই টাইপের সিম্বল গুলো কি হবে? আয়ন। তাহলে এবার আসো যে রেডিক্যাল। ফর এক্সাম্পল NH4 প্লাস SO4 2 মাইনাস। NH4 প্লাস এটাকে কি বলে স্যার? NH4 প্লাস এটাকে কি বলে? অ্যামোনিয়াম। NH4 প্লাস অ্যামোনিয়াম। আর SO4 2 মাইনাস, এটা হচ্ছে সালফেট। অ্যামোনিয়াম সালফেট, এরা হচ্ছে রেডিক্যাল। তাহলে অ্যাটম, আয়ন, রেডিক্যাল আইডেন্টিফাই করতে হবে, ডিটেক্ট করতে হবে, বা তোমাদের এটা বেসিক নলেজ, এটা তোমাদের বেসিক নলেজ, এটা তো তোমাদেরকে এখন কেউ শেখাবে না, এখন ডাইরেক্ট অ্যাপ্লাই করবে। তোমরা ডিটেক্ট করো যে এরা হচ্ছে অ্যাটম, এরা হচ্ছে আয়ন, ওরা হচ্ছে রেডিক্যাল। অ্যাটম তো অ্যাটম, আয়ন পজিটিভ নেগেটিভ, রেডিক্যালও পজিটিভ নেগেটিভ। শুধু আয়ন কখন আর রেডিক্যাল কখন? আয়ন যখন সিঙ্গেল অ্যাটম, রেডিক্যাল যখন গ্রুপ অফ অ্যাটম। আয়ন যখন সিঙ্গেল অ্যাটম, রেডিক্যাল হচ্ছে গ্রুপ অফ অ্যাটম। তো কেমিস্ট্রি তোমরা পড়বা, and you want to do better, to best, to good, তোমরা ভালো করতে চাও কেমিস্ট্রিতে, তাহলে এই বেসিক জায়গাটা
ক্লিয়ার থাকতে হবে। অ্যাটম কি, আয়ন কি, রেডিক্যাল কি, এগুলো তোমাদের কেমিস্ট্রি লার্নিংটাকে স্মুথ করবে। কেমিস্ট্রি লার্নিংটাকে স্মুথ করবে, কেমিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিংটাকে আরো বেশি স্ট্রেনথেন করবে, আরো হেল্প করবে। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে এটা খুব হেল্প হবে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায়। So don't deny anything in my class at least. যে কোনো কিছুই তোমরা ভাববা না যে এটা কি দরকার ছিল, আমাকে এখনই কেন চ্যাপ্টারটা পড়ালো না, আমাকে কেন এখনই 5টা সিকিউ করালো না, আমাকে কেন এখন 20টা এমসিকিউ করাইলো না। এরকমটা না, এভাবে ভাববা না যে 5টা সিকিউ আর 10টা এমসিকিউ 20টা এমসিকিউ করাইয়া দিয়ে তারপরে। আগে তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ক্লিয়ার করতে হবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে হবে, তারপরে তোমার সিকিউ এমসিকিউর কথা। পরীক্ষা নিয়ে এত প্রথম থেকেই এত হওয়া যাবে না। আগে নিজেকে শাইন করো, নিজেকে আরো শাইন করো, স্ট্রং করো, বুঝো যে কি স্টার্ট করছো তুমি। কেমিস্ট্রি এটা কি জিনিস, কেমিস্ট্রি কিভাবে লার্ন করতে হয় কেমিস্ট্রি, এভাবে তোমরা ইয়ে করো, মানে কমপ্লিট করো। এন্ড দিস ইজ হাই টাইম যে তোমরা যে কোনো কিছুই আমরা স্টুডেন্টদের কাছ থেকে প্রথম দিকে যেভাবে পাই, আস্তে আস্তে সাবজেক্ট লোড বাড়ে, স্কুল ওপেন হয়ে যাবে, ক্লাস বেড়ে যাবে, লট অফ প্রেশার বেড়ে যাবে। তো শুরুতে তোমরা যতটা গুছায়া কাজ শুরু করতে পারবা, সবকিছু যেভাবে প্ল্যান করতে পারবা, সবকিছু যেভাবে তোমরা ধরো মানে ইয়ে করতে পারবা, অর্গানাইজ করতে পারবা, ঠিক আছে। অর্গানাইজেশনের জন্য তোমাদেরকে কি করতে হবে, এখন কিছুটা সময় দিতে পারবা। এই জন্য ডোন্ট থিঙ্ক যে তোমরা খুব আর্লিয়ার একেবারেই সবকিছু শুরু করে দিচ্ছ, তা না। তোমরা আর্লিয়ার শুরু করো নাই, তোমরা ঠিক টাইমে শুরু করছো, কিন্তু তোমাদেরকে এখন কাজ হচ্ছে যে তোমাদেরকে সামনে যে হার্ডশিপ আসতেছে, সেই হার্ডশিপটা কিভাবে ফেস করবা সেটার জন্য এখন তোমাকে তৈরি করো। এই হচ্ছে ব্যাপার আর কি, রিমেম্বার। হ্যাঁ।